রাতের একটা সময় আছে, যে সময়টা পৃথিবীর সবচেয়ে নীরব হয়ে যায়। রাস্তাঘাট ফাঁকা, চারপাশে শুধু অন্ধকার আর নিস্তবতা। মানুষ তখন গভীর ঘুমে ডুবে থাকে, আর সেই নীরবতার ভেতরেই কখনো কখনো ঘটে যায় কিছু অদ্ভুত ঘটনা। অনেকে বলে রাত ঠিক 3টা, এই সময়টা নাকি পৃথিবীর সবচেয়ে রহস্যময় সময়। কারণ এই সময়ে অজানা কোনো শক্তি যেন সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। আজ যে ঘটনাটা আমি আপনাদের বলতে যাচ্ছি, সেটা কোনো বানানো গল্প নয়। এই ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গের একটি ছোট্ট শহরে। আর সেই রাতেই একটা ফোন কল আজও একজন মানুষকে শান্তিতে ঘুমাতে দেয় না। কারণ যে মানুষটা ফোন করছিল, সে তো 2 দিন আগেই মারা গিয়েছিল। আমার নাম অর্ণব। আজ যে ঘটনাটা আপনাদের বলছি, সেটা ঘটেছিল প্রায় 3 বছর আগে। সেই সময়টা আমি জীবনের কোনোদিনই ভুলতে পারবো না। আমি আর আমার খুব কাছের বন্ধু রাহুল, আমরা দুজন একই অফিসে কাজ করতাম। আমাদের বন্ধুত্বটা আজকের নয়, প্রায় 10 বছর পুরনো। একসাথে স্কুলে পড়েছি, একসাথে কলেজেও গিয়েছি, আর ভাগ্যের অদ্ভুত খেলায় চাকরিটাও হয়েছিল একই শহরে। রাহুল ছিল ভীষণ হাসিখুশি আর প্রাণবন্ত মানুষ। অফিসের কেউ সমস্যায় পড়লেই সে সবার আগে এগিয়ে আসতো, আর হাসি আর মজার কথায় চারপাশের মানুষজন সবসময় ভালো হয়ে যেত। কিন্তু রাহুলের একটা অদ্ভুত অভ্যাস ছিল। মাঝে মাঝে সে খুব অদ্ভুত একটা কথা বলতো। সে বলতো, দেখিস অর্ণ, মানুষ মরে গেলেও সবসময় পুরোপুরি চলে যায় না। আমি তখন ওর কথা শুনে শুধু হেসে উড়িয়ে দিতাম, কারণ তখনও আমি জানতাম না একদিন সেই কথাটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যি হয়ে সামনে দাঁড়াবে। সেই ঘটনার ঠিক 2 দিন পর একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। সেদিন সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরছিল রাহুল। প্রতিদিনের মতোই সে নিজের বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছিল। কিন্তু সেদিনের সেই পথটা আর অন্য দিনের মতো ছিল না। হঠাৎই একটা দ্রুতগামী ট্রাকের সঙ্গে সরাসরি ধাক্কা খায় তার বাইক। দুর্ঘটনাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে লোকজন ছুটে এসে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে। কেউ একজন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকে, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সব শেষ হয়ে যায়। ডাক্তাররা শুধু বলেছিলেন রাহুল আর নেই। খবরটা যখন আমি শুনলাম, প্রথমে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল এটা হয়তো একটা ভুল খবর। কিন্তু না, পরের দিনই ছিল রাহুলের শেষকৃত্য। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। শ্মশানের সেই আগুনে ধীরে ধীরে তার দেহটা পুড়ে যেতে দেখছিলাম। আর সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যেন আমার নিজের জীবনের একটা বড় অংশ চিরদিনের মতো শেষ হয়ে গেল। কিন্তু আমি তখনও জানতাম না, সব শেষ হওয়ার 2 দিন পরে রাত ঠিক 3টে রাহুল আমাকে ফোন করবে। রাহুলের মৃত্যুর ঠিক 2 দিন পরে সেদিন রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। চারপাশে যেন অস্বাভাবিক একটা নীরবতা। রাত তখন প্রায় 3টে। হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল। কেন যেন ঘরটা অদ্ভুত ঠান্ডা লাগছিল, যেন কোথাও একটা জানলা খোলা আছে আর ঠান্ডা হাওয়া ভেতর দিয়ে ঢুকছে। আমি বিছানায় উঠে বসে চারপাশে তাকালাম। সবকিছুই স্বাভাবিক, কিন্তু তবুও মনে হচ্ছিল ঘরের ভেতর যেন
একটা অজানা অস্বস্তি ছড়িয়ে আছে। ঠিক তখনই হঠাৎ আমার ফোনটা বাজতে শুরু করলো। রাতের সেই গভীর নীরবতায় ফোনের শব্দটা যেন আরো বেশি অদ্ভুত লাগছিল। আমি আদো ঘুমের মধ্যে ফোনটা হাতে তুলে নিলাম, কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখলাম, মুহূর্তের মধ্যে আমার পুরো শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল। আমার হাত কাঁপতে শুরু করলো, কারণ ফোনের স্ক্রিনে স্পষ্ট লেখা ছিল রাহুল কলিং। আর রাহুল তো 2 দিন আগে মারা গেছে। প্রথমে আমার মনে হলো এটা নিশ্চয় কোনো ভুল কল হবে, হয়তো কারোর নাম সেভ করা আছে বা কোনো অদ্ভুত টেকনিক্যাল সমস্যা। কিন্তু আমি ভাবার আগেই ফোনটা আবার বাজতে শুরু করলো। বাড়ির নিস্তব্ধতায় যেন শব্দটা আরো অস্বাভাবিক লাগছিল। আমি কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে থাকলাম, তারপর ধীরে ধীরে কলটা রিসিভ করলাম। হ্যালো। কয়েক সেকেন্ড কেটে গেল। ওপাশ থেকে কোনো শব্দ নেই, শুধু একটা হালকা স্ট্যাটিক শব্দ, যেন দূরের কোনো বাতাসের আওয়াজ। তারপর খুব ধীরে একটা কণ্ঠ ভেসে এলো, একটা কণ্ঠ যেটা আমি জীবনে 1000বার শুনেছি। আমার বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ ওটা ছিল রাহুলের কণ্ঠ। ওপাশ থেকে খুব ধীরে সে বলল, অর্ণব, তুই জেগে আছিস? আমার হাত তখন কাঁপছিল, গলাটা শুকিয়ে গিয়েছিল। আমি কাঁপা গলায় বললাম, কে কে বলছিস? কয়েক সেকেন্ড চুপ থাকার পর ওপাশ থেকে উত্তর এলো, আমি রে, রাহুল। আর সেই মুহূর্তে আমার মনে হলো ঘরের ভেতরে ঠান্ডাটা যেন আরো বেড়ে যেতে শুরু করলো। ওই কথাটা শোনার পর আমার পুরো শরীরটা কাঁপতে শুরু করলো। হাতের ফোনটা শক্ত করে ধরে রেখেছিলাম, তবুও মনে হচ্ছিল যেন হাত থেকে পড়ে যাবে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রাহুল, তুই তো। কিন্তু আমার কথার শেষ হওয়ার আগে ওপাশ থেকে একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ ভেসে এলো আমার কানে। মনে হচ্ছিল যেন খুব দূর থেকে কেউ ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। তারপর রাহুল খুব শান্ত গলায় বলল, আমি জানি সবাই ভাবছে আমি মরে গেছি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঘরের বাতাসটা যেন আরো ঠান্ডা হয়ে গেল। আমার শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল। কয়েক সেকেন্ড নিস্তব্ধতার পর সে আবার ধীরে ধীরে বলল, কিন্তু আমি এখনো এখানে আছি। আর সেই মুহূর্তে আমার মনে হলো আমি ঘরে একলা নয়। ফোনের ওপাশ থেকে রাহুল আবার কথা বলল, অর্ণব, তুই কি কাল আমার বাড়িতে যেতে পারবি? আমি যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরতে লাগলো। আমি ধীরে বললাম, কেন? কয়েক সেকেন্ড চুপ থাকার পর রাহুল খুব নিচু গলায় বলল, আমার আলমারির ভেতরে একটা ডায়েরি আছে, সেটা কেউ যেন না পায়। ওর কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধড়ফড় করতে লাগলো। মনে হচ্ছিল এই ফোনটা এখনই দূরে ছুঁড়ে ফেলে দিই। তবুও সাহস করে আমি জিজ্ঞেস করলাম, তুই এখন কোথায় আছিস? ওপাশে কয়েক সেকেন্ড সম্পূর্ণ নীরবতা। তারপর
খুব ধীরে রাহুলের কণ্ঠটা আবার শোনা গেল, তোর খুব কাছেই রে। এই কথাটা শেষ হওয়ার সাথে সাথেই হঠাৎ করে আমার ঘরের দরজাটা ধীরে ধীরে কক করে খুলে গেল। আর সেই শব্দটা শুনে আমার শরীরের রক্ত যেন এক মুহূর্তে হিম হয়ে গেল। আমি তখন প্রায় ভয়ে জমে গেছি, হাতের ফোনটা শক্ত করে ধরে আছি, আর ওপাশ থেকে এখনো শোনা যাচ্ছে রাহুলের ধীর নিঃশ্বাসের শব্দ। ঘরের দরজাটা অর্ধেক খোলা, অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না দরজার ওপারে কিছু আছে কিনা। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে রাহুল খুব ধীরে বলল, অর্ণব, পেছনে তাকাস না। আমার বুকের ভেতরটা জোরে জোরে ধকধক করতে লাগলো। মনে হচ্ছিল যেন কেউ সত্যি আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড নীরবতার পর ফোনের ওপাশ থেকে শেষ কথাটা শোনা গেল, কারণ আমি এখন তোর পেছনেই দাঁড়িয়ে আছি। কথাটা শেষ হতে কলটা হঠাৎ করে কেটে গেল। ঘরের ভেতর আবার সেই গভীর নীরবতা ফিরে এলো, কিন্তু সেই রাতে আমি আর একবারও পেছনে তাকানোর সাহস করতে পারিনি। পরের দিন সকালে আমি সত্যি রাহুলের বাড়িতে গিয়েছিলাম। ওর ঘরটা তখনও প্রায় আগের মতোই ছিল। ধীরে ধীরে আমি তার আলমারিটা খুললাম। ভেতরে অনেক কাগজপত্রের মধ্যে আমি সত্যি একটা পুরনো ডায়েরি পেয়েছিলাম। ডায়েরির শেষ পাতায় খুলতে আমার চোখ আটকে গেল একটা লাইনে, যেখানে লেখা ছিল, যদি আমি মারা যাই অর্ণব নিশ্চয়ই আমার ফোনটা ধরবে। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর একটা বিষয় ছিল, আমি যখন নিজের ফোনটা বের করে কল লিস্ট চেক করলাম, তখন দেখলাম সেই রাতের 3টের ফোন কলটা আমার কল হিস্ট্রিতে কোনোদিনই রেকর্ড হয়নি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে এমনই সব রহস্যময় ভৌতিক ঘটনা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর হ্যাঁ, যদি আপনাদেরও আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেটা আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করুন। চলুন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।